দ্বিধা গানটা বেরিয়েছে বরবাদ সিনেমার প্রথম গান। শাহরুখ, সালমান, ঋত্বিক যদি বাংলাদেশে আসে, বাংলাদেশের যদি এরিয়ার ভেতরে যদি বলে যে কে জনপ্রিয়, তাহলে আমার মনে হয় মানে ফার্স্ট হাফের আগেই ঘুমিয়ে পড়েছি। কিরে টিজারের মধ্যে এই পোস্টারে এটা ওনারা কি দেখে নাই? ওনারা এইভাবে রিভিল করে দিল যে নিত্যু হত্যা, মানে নিত্যু মরে গেল। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এসেছি একেবারেই খুবই ইন্টারেস্টিং একটি পডকাস্ট নিয়ে। দেখো বন্ধুরা, আমরা সচরাচর আমরা নিজেদের চ্যানেলে আমাদের নিজস্ব ওপিনিয়ন গুলো আমরা সবসময় শেয়ার করে থাকি। মানে একটা সিনেমার টিজার হোক বা একটা সিনেমার ট্রেলার হোক বা বিভিন্ন আপডেটস যেগুলো আর কি হয়, সেগুলো নিয়ে আমরা নিজেদের চ্যানেলে মানে আমাদের নিজস্ব যে ওপিনিয়ন সেগুলো সবসময় শেয়ার করি। কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম একটু গঠনমূলক আলোচনাটা করার ইচ্ছে হলো, এবং সেটাই আজকে এই পডকাস্টের মাধ্যমে হতে চলেছে। আমি রয়েছি ইন্ডিয়া থেকে এবং তার সঙ্গে সঙ্গেই রয়েছে ওপার বাংলা থেকে, অর্থাৎ বাংলাদেশ থেকে রয়েছে রিফাত ভাইয়া। রিফাত ভাইয়া, আশা করছি তুমি খুব ভালো আছো। বলো কেমন চলছে, কি অবস্থা বলো। আসসালামু আলাইকুম। প্রথমে সবাইকে সালাম এবং রূপমকে অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা আইডিয়া এটা রূপমই আমাকে দিয়েছে যে আমরা একসাথে এরকম একটা পডকাস্ট বা একটা লাইভ আড্ডা অথবা এরকম কিছু করা যায় কিনা। এইটা অবশ্য আমরা অনেক দিন যাবত প্ল্যানিং করতেছিলাম যে করব, কিন্তু যদিও খুব সিম্পল কাজ, বাট একটু লেট হয়ে গেল, কি করার। তবে একটা ভালো সময় কথা হয়েছিল সেই তুফানের সময়। তুফানের সময় একবার কথা হয়েছিল, রিফাত ভাই আমাকে বলেছিল যে এরকম যদি একটা কিছু করা যায়। তো এখন যেহেতু ভালো সময় চলছে, সামনেই বরবাদ রিলিজ, আলোচনা হবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। সো চলে আসলাম সবার সাথে আড্ডা দেওয়ার জন্যে, রূপমের সাথে আড্ডা দেওয়ার জন্যে। এমনিতে আমাদের অনেক কথা হয়, তাই না? একদম একদম, মাঝে মাঝে আমাদের অনেক কথাবার্তাই হয়, কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম একসঙ্গে আমরা কোনো একটা কিছু করছি। ইভেন এটা আমার জন্য অনেক নতুন অভিজ্ঞতা। এর আগে এইভাবে মানে দুইজনের লাইভ স্ট্রিম যেটা করে আর কি, অনেককেই দেখি, এইভাবে আমি আসলে কথাই বলি নাই। সো একটু এদিক ওদিক তাকি তুকি করলে পরে ওইটা হচ্ছে ভুল ত্রুটি। দর্শক আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রূপম, আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তো তুমি কেমন আছো বলো? আমি আপাতত ভালোই রয়েছি, এই চলছে আর কি। এই সমস্ত ভিডিও চেষ্টা করছি প্রতিদিন যেমন ভিডিও যেরকম ভাবে দেওয়ার সেরকম ভাবেই চেষ্টা করছি। তার সঙ্গে সঙ্গে কোথাও গিয়ে মনে হলো যে হ্যাঁ, মানে আমরা যেরকম ভাবে নিজেদের ভিডিওতে কথা বলি সেটাই যদি একটু অন্যরকম ভাবে করা যায় খুব ভালো হয়। মানে আলোচনা ব্যাপারটা হচ্ছে, আমরা সবসময় আমাদের ওপিনিয়নটা শেয়ার করি, কিন্তু সবাই মিলে যদি একসঙ্গে আলোচনাটা করি না, এটাকে গঠনমূলক আলোচনা বা গঠনমূলক সমালোচনা বলতে পারি। দেখা গেল সেটা যদি একসঙ্গে করা যায় আই থিঙ্ক খুব ভালো। দেখা গেল যে তোমার একটা মতামত আমার সাথে নাই মিলতে পারে, আমার সাথে তোমার একটা মতের ভিন্নতা, যেটা দর্শক আমাদের একদম সামনাসামনি থেকে এইভাবে লাইভে এইভাবে দেখতে পারবে। প্রথমে একটু পার্সোনাল কোশ্চেনে আসি। তোমাকে মাঝখানে কিছুদিন আমরা দেখি নাই, একদম দীর্ঘ একটা সময়। দর্শকও মনে হয় নোটিস করেছেন, যারা রূপমকে দেখেন, রূপমের দর্শক আছেন, রূপমকে অনেকদিন মিস করেছেন। তো রূপম, কি হয়েছিল, কেন হঠাৎ তুমি হাওয়া হয়ে গেলা এইভাবে? না, মাঝখানে বলতে পারো আমি পুরোপুরি মিসিং হয়ে গেছিলাম এমনটা নয়। ভিডিও আসতো চ্যানেলে খুব রেগুলার, মানে মাঝে মাঝে দেখতাম যে দু একটা। ব্যাপারটা হচ্ছে তখন ব্যাপারটা হচ্ছে আমি তখন জবে জয়েন করেছিলাম, আমার একটা নতুন কাজ এসেছিল, তো সেটার জন্যই আর কি জবে যখন আর কি সময় পেতাম তখন আর কি ভিডিও দিতাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতো, জবে মানে জব করলে আর কি আমি দেখলাম যে ভিডিওর পেছনে আর সময়টা আর মানে দিতে পারছি না। এইটা দেওয়াটা খুব ইম্পসিবল একটা ব্যাপার হয়ে ইউটিউব যাচ্ছে। জগৎটা কিন্তু একটা বিশাল জগৎ। এইখানে অনেকে হয়তো ভাবতে পারে যে আমি হচ্ছে জবের পাশাপাশি করব, বাট এই সময় এসে এই 2025 সালে এটা কিন্তু খুব টাফ হয়ে যায়। কারণ ইউটিউবে এখন নিত্য নতুন অনেক চ্যানেল প্রতিদিন আসতেছে, প্রতিদিন ভালো ভালো কোয়ালিটির ভিডিও আসতেছে। সেখানে আমার যদি ভালো কিছু করতে হয়, এখানে যদি এটা করতেই হয়, আমি বলতেছি না যে সবার ক্ষেত্রে এটাই করতে হবে, পড়ালেখা জব সব বাদ দিয়ে এটাই করবে, এটা না। যার একান্ত ইচ্ছা যদি এটা করে তাহলে কিন্তু ডেডিকেশন লাগবে। সেই জায়গা থেকে জব করে পাশাপাশি এটা একদম ম্যানেজ করা খুবই কঠিন হয়ে যায় দর্শক। তারপরেও অনেকে করে, অনেকে পারে। আমি যখন জবে জয়েন করি আর কি, মানে যখন শুরু হয় তখন ভেবেছিলাম যে ইউটিউবটাও সঙ্গে সঙ্গে করবো, জবটাও করবো, মানে দুই দিক থেকেই সমস্ত কাজ মিটে যাবে। কিন্তু তারপরে দেখলাম ইম্পসিবল একটা ব্যাপার হচ্ছে, মানে একটা দিকে থাকতে গেলে একটা দিকেই গুরুত্ব দিতে হচ্ছে, যার জন্য মানে দুটো পরপর জব করলাম, দুটো জবই ছেড়ে দিয়েছি। ভাবলাম না, এরকম ভাবে চলাটা সম্ভব না। এবং একটা দেখবে মানে হয় না যে একটা কাজের সঙ্গে যদি তুমি অনেকদিন থাকো কোথাও একটু বোর ফিল হয়েছে, তো ইউটিউবটাকে মিস করছিলাম, সত্যি কথা বলছি, ইউটিউবটাকে মিস করছিলাম। তার জন্য কোথাও কি মনে হলো না আবার প্রত্যেকের কিন্তু একটা প্যাশন থাকে। তোমার হয়তো এই ইউটিউবটা হচ্ছে ওই জায়গাটাতে আছে,
সো ইউটিউবটা করে তুমি খুব একটা একদম শান্তি একদম পাও। ইউটিউবটাকে প্যাশন মনে করি বলেই আমার আচ্ছা, একদম 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 So, মানে আমি তো পার্সোনালি 2021 থেকে শুরু করেছিলাম, তখন কিছুই ছিল না, আমার না ছিল মানে খুব ভালো ফোন বা শুরু করার হয় করে দিয়েছিলাম, কিন্তু তারপরে কোথাও গিয়ে মনে হলো না এটাকে করা দরকার, এবং এই সাকিবিয়ানরা বিশেষ করে যেরকম সাপোর্ট আচ্ছা। করে ওটা আমার কাছে খুবই স্পেশাল। তুমিও তো হ্যাঁ জানো। হ্যাঁ, তো ওরকম ইউটিউবিং করার বুঝলাম যে অনেকদিন যাবতই তুমি করতেছো, বাট সিনেমা নিয়ে কথা বলার যে চিন্তা ধারণা এইটা কবে থেকে আসলো? সিনেমা নিয়ে কথা বলি, এটা দেখো আমি তো সিনেমা ছোটবেলা থেকে দেখি, এমন নয় যে মাঝখান থেকে। একেবারে যখন ছোট মানে টিভিতে যখন আর কি দেখবে, তখন স্টার গোল্ড বলি বা আমাদের এখানকার যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে বলিউডে, ওই সিনেমাগুলো দেখতাম আমি, আমার ভালো লাগতো। মানে সিনেমাটা আমি শনিবার আর রবিবার করে দেখতাম যখন আর কি ছোটবেলায় পড়াশোনা করতাম। তো শনি রবি বাড়ি থেকে পারমিশন দিত সিনেমা মানে দেখার জন্য, তো সিনেমাটা পছন্দ করতাম তখন থেকে। এবার সিনেমা নিয়ে কথা বলা যদি বলো, তাহলে সেটা কোথাও গিয়ে এই মানে আমাদের এখানকার যে সমস্ত বড় বড় চ্যানেল রয়েছে, রূপমস রিভিউ, অরিত্রস জ্ঞান, তাদের দিকে কোথাও গিয়ে মনে হচ্ছে না আমি তো সিনেমা দেখি, তো সিনেমা নিয়ে কথা বলাই যেতে পারে। তো লকডাউনের পরে আমার হাতে একটা ফোন আসে আর কি, স্মার্টফোন। যখন আচ্ছা। স্মার্টফোন আসছে তখন কোথাও গিয়ে মনে হলো না একটু শুরু করে দেখি না কি হয়। তার আগেও সিনেমা দেখতাম, মানে লকডাউনের সময় ভর্তি সাউথের সিনেমা দেখেই গেছি। কিন্তু ওই সময় হচ্ছে ঘরে বসে থাকতে থাকতে একটা স্কোপ তৈরি হয়েছিল যে না এই সময় কি করা যায়, এরকম একটা চিন্তা ভাবনা। একদম। আচ্ছা, সেম প্রশ্নটাই আমি ভালো তোমাকে হয়েছে করতে চাই। আমরা সেম প্রশ্নটাই আমি তোমাকে আচ্ছা, করতে চাই। তোমার আমি কি করে বলতেছি, জানা শুরু হয়? বাট আমার মনে হয় দর্শক আমার সাথে একমত হবে যে এটা ভালো হয়েছে। দর্শক একজন মুভি ক্রিটিক্স পাইছে, দর্শক এমন একজনকে পাইছে যে বাংলা সিনেমা নিয়ে কথা বলবে সামনে আরো। সো রূপমের জন্য এই যাত্রা শুভ হোক, তার জন্য অনেক অনেক শুভকামনা। তো আমার কথা যদি বলো তাহলে আমি বলবো যে আসলে আমি একদম ছোটবেলা থেকে মুভি লাভার। সিনেমা যখন সেটা তোমার কথা শুনেই বোঝা যায়, মানে আমি যেরকম সুন্দরভাবে এক্সপ্লেন করে। আচ্ছা বলো। আমাদের এখানে তো বিটিভি ছিল আগে, অন্য কোনো চ্যানেল ছিল না, জাস্ট বিটিভিতে সপ্তাহে 2টা সিনেমা দিত বিকালবেলা। সো গ্রামে টিভিও থাকতো খুব কম, টেলিভিশন খুব কম থাকতো। এক গ্রামে দেখা গেছে 5-6টা টেলিভিশনের বেশি থাকতো না, এরকম একটা পরিস্থিতি। তো আমি আবার ছোটবেলা থেকে ঢাকা থাকি, বাট তারও আগে একদম ছোটবেলার কথা বলতেছি, 5 বছর হয়েছে আর কি, কিছুই বুঝি না, খালি ওই টিভির সামনে সিনেমাটা দেখতে পারি। তো তখন থেকে আমি হচ্ছে ওই এলাকায় যখন সবাই মিলে একটা জায়গায় একত্রিত হয়ে যে যা পারে যার বাড়ি থেকে এনে হচ্ছে সেখানে বসে সিনেমা দেখা শুরু করতো, একটা রুমের মধ্যে সিনেমা হলের মতো লাগতো ব্যাপারটা। বাট ছোটবেলায় তো অত কিছু বুঝতাম না, বাট ওই তখন থেকে শুরুটা হয়েছে আর কি। আস্তে আস্তে যখন পরে ঢাকায় গেলাম বাবার চাকরি সূত্রে, তারপরে ওইখানে গিয়ে হচ্ছে তখন তো ডিশের লাইন চলে আসলো, তখন তো আরো অনেক অনেক চ্যানেল অ্যাভেলেবল হয়ে গেল। তখন আস্তে আস্তে এই যে শুরু হইলো, সিনেমা দেখলাম, দেখতে দেখতে একটা সময় প্রচুর অ্যানিমেশন দেখতাম, অন্যান্য হলিউডের মুভিও দেখছি। অনেকে হয়তো ভাবে যে আমি হয়তো হলিউড মুভি কখনো দেখি না বা বাংলা সিনেমা নিয়ে শুধু কথা বলি বলে হয়তো ওইগুলো সম্পর্কে একদমই জানি না, তা না। কথা ওইগুলো নিয়ে ইচ্ছা করেই কম বলি, কারণ হচ্ছে আমি আসলে বাংলা সিনেমাটাকে আমার জায়গা থেকে যতটুকু সম্ভব রিপ্রেজেন্ট করতে চাই। তুমি বেশি কথা বলার বাংলা সিনেমাটাকে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু চাইলে হয়তো অ্যানিমেশন প্লাস হলিউড সিরিজ টিরিজ সব কিছু নিয়ে কথা বলা যায়, কিন্তু একা আসলে এত কিছু করে উঠতে পারি না। তোমার মতো ওই যেটা বললা যে আসলে হয় না, হয়ে ওঠে না। সো বাংলাটাকে বাদ দিয়ে তো ওইগুলো করা যাবে না। সো আমার মনে হয় যে এটা নিয়ে আগে করি, আস্তে আস্তে আমার বাংলার দর্শকরা আমার সাথে যোগ হোক, তারপরে আস্তে আস্তে পরিধি বাড়াবো যদি সম্ভব হয়। এই বুঝতে পেরেছি, খুব ভালো লাগলো শুনে। আসলে ছোটবেলার ব্যাপারগুলো না খুব নস্টালজিয়া আমাদের কাছে, মানে যেরকম ভাবে বাংলা সিনেমা বা বলিউড সিনেমা দেখতাম। তোমার যে কথাটা শুনলাম, এই কথাটা শুনে মানে ছোটবেলার কোথাও কথা মনে পড়ে। ডিভিডি আমাদের এখানেও পাওয়া যেত, তখন ওই ডিভিডি ভাড়া করে এনেও আমরা দেখতাম। অনেক সিনেমা এইভাবেই দেখেছি আমরা। কিন্তু আমাদের এখানে ডিসে লাইন আসার পর থেকে 2012, 13, 11, তারপরে 14 পর্যন্ত, 15 পর্যন্ত স্টার জলসা, তারপর স্টার মুভিজ এবং সঙ্গীত বাংলা, বিশেষ করে সঙ্গীত বাংলা প্রচুর দেখেছি। তোমাদের ওইখানকার চ্যানেল এত দেখেছি, আমার মনে হয় শুধু আমি না, আমার আজকের দর্শক যারা আছে সবাই একমত হবে, বেশিরভাগই সবাই দেখেছে। সেইখান থেকে আমরা তোমাদের ওখানকার হিরোদেরকে চিনি। এইভাবেই হচ্ছে তোমাদের সাথেও আমাদের কানেক্টিভিটিটা হয়েছে তোমাদের সিনেমার সাথে। তো আমাদের সিনেমা যে, আমাদের এই সিনেমাগুলো তোমরা আসলে কবে থেকে দেখা শুরু করছো? আসলে আগে থেকে কি এরকম তোমাদের ওখানে চ্যানেল আছে? আমি কিন্তু এই ব্যাপারে জানি না, একটু দর্শকদেরও জানাও। না, বাংলাদেশের চ্যানেল আমাদের এইখানে সত্যি কথা বলতে অ্যাভেলেবেল নেই, মানে নেই বললেই চলে, কোনোটাই নেই। ঠিক আছে,
আমি পার্সোনালি মানে বাংলাদেশের কাজ সত্যি কথা বলতে যে ছোটবেলা থেকে দেখছি এমন নয়। আমি যখন ইউটিউব শুরু করি 2021 তখন থেকে আমি একটা মানে আভাস পাই যে বাংলাদেশে খুব ভালো রকম কাজ হয়। আমি তখন নাটক দেখা শুরু করি, আচ্ছা। যেগুলো ইউটিউবের ড্রামা। তারপরে তখনই লঞ্চ হয় চরকির কাজগুলো দেখা শুরু করি। আর তোমার আরো অন্যান্য ওটিটি আছে, দেখবে একটা কি যেন আইটিভি না এরকম একটা সামথিং, যেখানে শাকিব ভাইয়ের নবাব এলএলবি সিনেমাটা এসেছিল। আচ্ছা, ওইটা হচ্ছে আইস্ক্রিন, মেবি আইসক্রিম, ওইটার কাজ দেখি। Ice তো Cream। এইগুলো দেখা শুরু করলাম, তখন না আমার সত্যি কথা বলছি বাংলাদেশের কাজ সম্পর্কে ধারণাটাই বদলে গেছিল। মানে আমি এক ধরনের ধারণা নিয়েছিলাম যে আচ্ছা। বাংলাদেশের কাজ মানে একটু লো গ্রেড, মানে ক্যামেরার কাজ খুব একটা ভালো হয় না, মানে যেরকম আর কি একটা সমালোচনা আছে না, সেরকমই আমার মাথায় ধারণাটা ছিল। কিন্তু ওই ধারণাটা কাজগুলো- একেবারে ভুল ছিল না। ওই সময় আসলে ভালো হইতো না যখন তোমাদের এই ধারণা ছিল। পরবর্তীতে আস্তে আস্তে ডে বাই ডে আমাদের এখানে ডিজিটালাইজেশনটা হয়েছে, পরে এখন তো এই যে আমরা দেখতেই পাচ্ছি কি হচ্ছে। তো একদম, আমরা একদম, আসলে একদম। আমাদের আলোচনায় বেশি করে ফেলতেছি মনে হয়। আমরা মনে হয় যে হ্যাঁ, এবার একটু মেন স্ট্রিমে চলে আসি। এবার মেন ইয়েতে চলে আসছি। দর্শকরা মনে হয় এই 10 মিনিট ধরে আমরা নিজেরাই নিজেদের মতো কথা বলছি। আচ্ছা যাই হোক, আমরা এবার টপিকে আসি। আমরা সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। প্রথম যে টপিকটা যেটা Right. তোলাটা দরকার সেটা হচ্ছে দ্বিধা গানটা বেরিয়েছে, বরবাদ সিনেমার প্রথম গান। এবং আমার পার্সোনালি কোথাও গিয়ে মনে হয় যে এই গানটার মানে একটু ক্লাসিক টাইপের, পুরোনো দিনের যেরকম একটু গান হতো না, মানে যেই ধাঁচের গান হতো সেরকম দেখবে খুব ভালো রকম ইনস্ট্রুমেন্ট Right. ব্যবহার করা হতো ওই রকমের গানে। মানে ওই ধরনের গান কিন্তু এতদিন পরে কোথাও গিয়ে এলো, পাবলিশ করা হলো। এবং প্রীতম হাসান যে কিছুদিন আগেই একটা দুষ্টু কোকিল বলছি, সরি, লাগে উড়াধুরার মতো একটা গান তৈরি করলো, একেবারে ডান্স নাম্বার, সেই দেখা একটা মিষ্টি Item গান। সোলফুল একটা ট্র্যাক দিল আমাদেরকে, দ্বিধা। তো এইটাকে নিয়ে তুমি কি বলতে চাও? দ্বিধা, এটা নিয়ে তো রিভিউ ভিডিও তো করছি, দর্শক তো দেখেছে। এবার তুমি যদি বলবো যে তুমি যেটা বললা যে হ্যাঁ একটা ইউনিক ভাইব পাইছি। আমার কাছে মনে হয়েছে যে দীর্ঘদিন পর এই ধরনের গান বাংলা সিনেমায় আমি শুনতেছি। শাকিব খানের সিনেমাতে আমি যতগুলো রোমান্টিক গান সম্প্রতি সময় দেখছি প্রত্যেকটাই কিন্তু দুর্দান্ত ছিল। কিন্তু এই গানটা দুর্দান্ত তো হইছে, পাশাপাশি একটা এমন ভাইব দিছে যে একটু স্মার্ট, একটু ইয়াং জেনারেশনের পোলাপানকে একটু বেশি ক্যাচ করবে, মানে পছন্দ করার মতো। সব থেকে বেশি ভালো লাগছে গানের কথা, মিউজিকটা শোনার সময় আমার মনে হয়েছে যে আমি হচ্ছে নিজেই প্রেমে পড়ে যাই। বিশেষ করে শাকিব খানের লুকের দিকে আমার হচ্ছে সবচেয়ে বেশি নজর এটা গেছে। সবাই So, একমত যে হ্যাঁ, গানটা শুনতে শুনতে গেটআপে আমরা দেখতে পাচ্ছি, গেটআপটা যেরকম হয়েছে, মানে কস্টিউমের কাজে এত পারফেক্ট হয়েছে। ফারজানা সুর ম্যাম কাজ করেছে কস্টিউমে, দারুণ, ফ্যান্টাস্টিক। সবাই প্রেমে পড়ে আছে, সবাই ক্রাশ খেয়ে যাচ্ছে। এই ফারজানা তো হচ্ছে এর আগে তুফানও কাজ করছিল, তাই না? হ্যাঁ, Costume তুফানও কাজ designer। করেছে। হ্যাঁ, রাইট। ভালো কাজ করে। হ্যাঁ, আসলে হয় কি যে আমাদের দেশে একটা সময় তো বেশিরভাগই হচ্ছে আগে যারা কাজ করতো তারা এতটা আপডেট ছিল না, বাট বর্তমানে শাকিব খান, বিশেষ করে শাকিব খান যাদের সাথে কাজ করতেছে তারা কিন্তু ব্যাপক আপডেট। যতটা সম্ভব হচ্ছে ইয়াং জেনারেশনকে টার্গেট করে কিন্তু সিনেমাগুলো হচ্ছে। সো আমার মনে হয় যে বরবাদের আরও যতগুলো কন্টেন্ট আছে, দ্বিধা তো আউটস্ট্যান্ডিং ছিল। দ্বিধা তো এখন ট্রেন্ডিং আছে না? হ্যাঁ, Trending এ number one এ। ট্রেন্ড, হ্যাঁ বাংলাদেশে ট্রেন্ড চলছে, দুবাইতেও ট্রেন্ড চলছে, প্লাস সৌদি আরব থেকেও ট্রেন্ড চলছে। ট্রেন্ডে রয়েছে 1 থেকে 10 এর মধ্যেই রয়েছে। চলছে। ইভেন তুমি জানো নাকি জানি না, সালমান খানের যে গানটা এসছে না, জোরা জাবিন, সেটাকে পর্যন্ত এগিয়ে গেছে হ্যাঁ। সৌদি আরবে। আর কি বলবো, মানে সালমান খান তো মেগাস্টার, শাকিব খান মেগাস্টার, আমাদের দেশের মেগাস্টার, সালমান খানও মেগাস্টার। অবশ্যই। ইভেন শাকিব, সালমান এরা তো এখন গ্লোবাল পর্যায়ে চলেই গেছে। আর সালমান খানের কথা তো কি বলবো, ওনার কথা আমি বলতে চাই না এইভাবে যে হচ্ছে হ্যাঁ শাকিব খান সালমান খানকে টপকে গেছে, এটা বললেও এটা অনেকেই অনেকভাবে নিবে। সো ওইভাবে না বলি, হ্যাঁ, কিন্তু আমার যেটা মনে হয় ঠিক যে কথা, তুমি যেটা বলেছো এটা ঠিক কথা, একদম। আমাদের কি বিবেক দিয়ে কথা বলতে হবে। ঠিক আছে, শাকিব খানও কিন্তু এটা বলছে। শাকিব খানকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল, একটা সাক্ষাৎকার দেখছিলাম যেখানে যে হচ্ছে আপনি কি এখানে কাজ শুরু করতেছেন, আপনার দেশে কাজের তুলনায় এই বলিউডে বা পা রাখছেন কি বলিউডে রাজত্ব করার জন্য কিনা, এই টাইপ অফ একটা কোশ্চেন একটা ইন্টারভিউতে দেখছিলাম। সেখানে কিন্তু আমাদের মেগাস্টার শাকিব খান খুব সুন্দরভাবে জবাব দিয়েছিলেন যে না, আমি আসলে বাংলা সিনেমাটাকেই রিপ্রেজেন্ট করতে চাই, বাংলা সিনেমাই করতে চাই। হ্যাঁ, যদি যৌথ প্রযোজনার সিনেমা হয় সেটা এই দেশ ওই দেশ সেটা হইতে পারে, কোনো সমস্যা নাই। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে হিরোরা যতটা হাম্বল, আমরা যারা সিনেমা নিয়ে কথা বলি, ইভেন সিনেমার দর্শক, তাদেরকেও কিন্তু এই হাম্বলনেসটা নিজের মধ্যে ধারণ করতে হবে। তবে হ্যাঁ,
পিক টাইম চলতেছে শাকিব খানের, যে টাইমে আসলে সালমান খান, শাহরুখ সালমান, ঋত্বিক, বলিউড বলি ইভেন হলিউড বলি, যদি বাংলাদেশে আসে, বাংলাদেশের যদি এরিয়ার ভেতরে যদি বলে যে কে জনপ্রিয়, তাহলে আমার মনে হয় যে শাকিব খানের উপরে আর কেউ নাই। মানে শাকিব খান এই মুহূর্তে অবিশ্বাস্য ইনক্রেডিবল একটা ফ্যান বেস ক্রিয়েট হয়ে গেছে সিরিয়াসলি, যেটাকে বিট করার ক্ষমতা বাংলাদেশের ভেতরে অন্য কোনো হিরো, অন্য কোনো কান্ট্রির হিরোরই নাই আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত। এটা দেখে ভালো লাগে যে পার্সোনালি যে মানে শাকিব ভাই আগে যেরকম স্ক্রিপ্টে কাজ করতো, এখন কিন্তু অনেক অনেক বেটার, অনেক বেটার স্ক্রিপ্টে, মানে খুব চুজি ভাবে কাজ করছে। শাকিব ভাইয়ার আগের লাইন আপ আর এখনকার লাইন আপ, এখন কি হয় যে অনেক আগে থেকেই প্ল্যান করা থাকে যে এই সিনেমার পর এই সিনেমা, এই সিনেমার পর এই সিনেমা। এবং যদি আমরা লক্ষ্য করি যে ক্যারেক্টারগুলো কিন্তু একটার থেকে আরেকটা একদম আলাদা ক্যারেক্টারের মতো। এই যে রাজকুমারের যে ক্যারেক্টার, দরদের যে ক্যারেক্টার, কোনো মিল আছে? একদম কোনো মিল, একদম একদম ভিন্ন। লুক বলি, ক্যারেক্টার বলি, গল্প বলি, সব কিছুতেই ভিন্নতা আছে। দর্শক কি খাবে, দর্শক আসলে কি পছন্দ করে, সেটাকে বোঝার চেষ্টা করে শাকিব খান বর্তমানে। এই কারণেই ইন্ডাস্ট্রি হিট দুইটা, তারপর আবার এই যে আসতেছে ইন্ডাস্ট্রি হিট বরবাদ। ভালো মনে হয় ইন্ডাস্ট্রি হিট হওয়ার সম্ভাবনাই বেশি। একদম একদম 100 কোটি ক্লাবে তো এটা তো যাওয়ার ক্ষমতা রাখে, 100 কোটির ক্লাবে তো এটা যাওয়ার ক্ষমতা রাখে। ইভেন এইটা ডিজার্ভ করে, এইটা কিন্তু ডিজার্ভ করে। প্রিয়তমা, সেইটা আমি বলবো না যে প্রিয়তমা একেবারে আহামরি সুপার ডুপার হয়েছে, আমি সেটা বলবো না। কিন্তু প্রিয়তমা গানগুলো দুর্দান্ত ছিল। প্রিয়তমা ওভারঅল একটা ভালো একটা এন্টারটেইনিং সিনেমা ছিল। লাস্টে গিয়ে 30 মিনিট 40 মিনিট শাকিব খানের এফোর্ট, ইদিকা পলের এফোর্ট, ওভারঅল গল্পের যে প্রেজেন্টেশন, শেষ 40 মিনিট দুর্দান্ত ছিল। তবে প্রিয়তমাকে যদি আমি বলি যে প্রিয়তমার থেকে তারপরের যে সিনেমাগুলো, সেগুলো কিন্তু আরও বেটার। আস্তে আস্তে শাকিব খান এখন রাজকুমার দিয়ে যেটা দেখাইছে, তারপরে আবার দরদে যে অভিনয়টা করছে, তারপরে এসে এখন এই যে বরবাদের যে খেলা দেখাইতেছে, এইটা আসলে অনবদ্য। এটা আমরা আসলে বাংলাদেশে এই ধরনের নায়ক আর কয়জন আছে বা ইতিপূর্বে ছিল আমার জানা নাই। কারণ দীর্ঘ 25-26 বছর ধরে একটানা এইভাবে একমাত্র নায়করাজ রাজ্জাক ছিলেন, যিনি কাজ করে গেছেন। তারপরে আমাদের মান্না ছিলেন, যারা অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছিল, বাট তাদের এত লম্বা সময় ধরে রাজত্ব করার বিষয়টা আসলে ছিল না। মানে দর্শক ভালো বলতে পারবে। দর্শক আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করেন, কমেন্টগুলো আমরা দেখব, ঠিক আছে? আপনাদের কমেন্ট আমাদের কাছে অনেক কিছু। সো প্লিজ আপনারা আপনাদের মতামত শেয়ার করতে থাকেন। অবশ্যই হ্যাঁ, এটা একদম ঠিক কথা তুমি বলেছো। যেরকম ভাবে মেগাস্টারের এক একটা লুক আলাদা, ভিন্ন, মানে প্রত্যেকটা সিনেমায় যেরকম ভাবে এক একটার থেকে এক একটা বেটার স্ক্রিপ্ট বা মানে বেটার গল্প মানে আমরা দেখতে পেতে চলেছি। এবং সালমান খান প্রসঙ্গটা যেহেতু মানে এলো, অনেকেই ভাবে হয়তো আমি সালমান খানের হেটার, কিন্তু একদমই নয়। না, রিসেন্টলি সালমান খানও মেগাস্টার, শাকিব ভাইও মেগাস্টার। এবার দেখো সালমান খানের রিসেন্টলি যে সিনেমাগুলো আমি দেখলাম, টাইগার 3 এর কথা বলি, বা কিসিকা ভাই কিসিকা জানের কথা বলি, বা সিকান্দার ছবি যেটুখানি দৃশ্য দেখলাম টিজারে, আমাকে যে খুব অ্যাট্রাক্ট করেছে এমনটা কিন্তু নয়। আবার এই সালমান খানেরই আমি বাজরাঙ্গি ভাইজান দেখেছি মানে সিনেমা হলে গিয়ে, আরো অনেক ছবি দেখেছি। টাইগার 3 আমি সিনেমা হলে গিয়ে, আমারও সেম কথা। হ্যাঁ, আমিও তোমার সাথে একমত। সালমান খানের একটা খারাপ সময় যাচ্ছে। টাইগার 3 দেখে আমার সেরকম কিছু মনেই হয়নি, আমি ঘুমিয়ে পড়েছিলাম হলে। প্রথম কোনো সিনেমা দেখতে গেছি হলে, রাত্রির বেলা শো ছিল 11:30। টাইগার 3 এতটাই বোরিং করে ফেলেছিল যে আমি মানে ফার্স্ট হাফের আগেই ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক আছে, এরকম একটা হয়েছে। আমি ভাবছিলাম যে টাইগার 3টা আরো ভালো কিছু প্রোভাইড করবে ভাবছিলাম সিরিয়াসলি। কারণ টাইগারের যে প্রথম পার্টটা ছিল সেটা কিন্তু প্রথম পার্টটা সবথেকে দুর্দান্ত ছিল। টাইগার একতা টাইগার নাম ছিল, দুর্দান্ত ছিল। ওটা ডিরেক্ট করেছিল কবির খান ডিরেক্ট করেছিল একতা টাইগার। ওইটা সবথেকে মানে বজরঙ্গি ভাইজানের যে ডিরেক্টর, সেই একতা টাইগার ডিরেক্ট করেছিল। আমার খুব পছন্দের ডিরেক্টর একজন। ডিরেক্টর আসলে কি রূপম, ডিরেক্টর আমার কাছে মনে হয় কি ডিরেক্টর হচ্ছে মেইন থিং। একজন হিরো কিন্তু কাদামাটির মতো। যদি প্রকৃতপক্ষে ভালো একজন আর্টিস্ট হয়, হ্যাঁ, সে যদি ভালো একজন অভিনেতা হয়, তাহলে ডিরেক্টরের কাছে সে হচ্ছে কাদামাটি। তো ডিরেক্টর যেইভাবে তাকে সুন্দর করে একটা আঙ্গিকে সাজাবে, সে সেই রকমই ভাবে প্রেজেন্ট হবে। দর্শক অনেক সময় ভুল বোঝে যে শাকিব খান এরকম কেন করতেছে, শাকিব খান এইভাবে কাঁদতেছে কেন, শাকিব খানরে ট্রল করে, এই করে ওই করে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একজন শাকিব খান যখন ভালো ডিরেক্টরের আন্ডারে কাজ করে, তখন শাকিব খান কেমন,
আর যখন ওই যে কি বলবো এখন পস্তা পচা টাইপ ডিরেক্টরের সাথে যখন কাজ করে তখন শাকিব খান কেমন। তো এটা শুধু শাকিব খান না, সালমান খানের দিকে তাকান, সালমান খানও ওই রকমই। শাহরুখ খানের দিকে তাকান, শাহরুখ খানের জীবনেও অনেক ফ্লপ সিনেমা আছে না? একদম একদম অনেক রয়েছে, আমি সেটাই বলছি যে ডিরেক্টর মানে ডিরেক্টর হচ্ছে সেটাই সিনেমার মানে আসলে- ক্যাপ্টেন অফ দ্য শিপ। আত্মা, একদম 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 ডিরেক্টর হচ্ছে সিনেমার আত্মা। তো আমার কি তো তোমার কি মনে হয় মেহেদী হাসান হৃদয় ডিরেক্টর, তিনিও কিন্তু বরবাদের আত্মা, তো ওনার কাছে তোমার এক্সপেকটেশনটা কি আর কিরকম ডেলিভারি করতেছে বলে মনে হচ্ছে তোমার কাছে? একেবারেই মানে কি বলবো, টিজার দেখে যে আমাদের এক্সপেকটেশন তৈরি করে দিয়েছে, এটা তো যখন আমরা সিনেমাটা দেখবো তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ ভাই একটা সিনেমার মতো সিনেমা দেখলাম। উনি টিজারে যা ডেলিভারি আমার আর কিছু চাই না, আমার রূপম আমার অন্য কিছু চাই না, আমার শুধু চাই কি যে গল্পে ভিলেন যেন শক্তিশালী থাকে ভাই। হ্যাঁ আমার এটা কথা খুব হচ্ছে যে আমি important, শাকিব খানের অনেক খুব সিনেমা important। আমি শাকিব খানের অনেক সিনেমা দেখছি লাইফে, প্রত্যেকটা ওনার মনে হয় যে একটা সিনেমা বাদ নাই, সবগুলো সিনেমাই দেখা শেষ, এখন শুধু বরবাদ বাদ আছে। তো এই বরবাদে আমি এটাই আশা করি যে ভিলেন যিশু সেনগুপ্ত, আজকে কিন্তু এখন আমরা যে কথা বলতেছি আজকে যিশু সেনগুপ্তর একটা নতুন একটা ভিডিও আসছে, যিশু একেবারে হ্যাঁ, তাকে হ্যাপি বার্থডে বলে উইশ করা হয়েছে ক্যারেক্টারের নাম দিয়ে ফারান। হ্যাপি বার্থডে। আমাদের এই ভিডিওটা একটু মনে হয় যে একদিন দুই দিন লেটে আপলোড হবে, তো হ্যাঁ আমরা যখন যাই হোক দিচ্ছি আর কি তাকে সেদিনকেই তারপরে আর কি আমরা করা। হ্যাঁ সেটা দর্শক বুঝে যাবে। হ্যাঁ তারপরেও ওনাকে আবারও জন্মদিনের শুভেচ্ছা। তো দারুণ একজন অ্যাক্টর। শাকিব খান নিজেও তো এখানে গিয়ে হচ্ছে ওনাকে উইশ করছে, কমেন্টে উইশ করছে। হ্যাঁ আমি কমেন্টে দেখলাম ব্যাপারটা শাকিব খুবই ভাই ভালো wish লাগছে। করেছে। শাকিব খান কিন্তু কাউরে উইশ করে না ভাই এইভাবে, মানে উইশ করে সবাইকে কিন্তু মানে এইভাবে উইশ করে না, কমেন্টে যাইয়া উইশ করে কমেন্টে না। গিয়ে আমি wish, আজ হ্যাঁ, পর্যন্ত সেটাই। দেখিনি, কারণ আমি দেখলাম মেগাস্টার রিয়েল এনার্জির হ্যাঁ ফেসবুক পেজে একজন- যখন আপলোড করা হয়েছে তারপরে দেখলাম শাকিব ভাই কমেন্ট করে, শাকিব ভাই ফেসবুক পেজ থেকে। দারুণ বিষয়। একজন মেগাস্টার তার একটা আলাদাই ওয়েট আছে, ওরা আছে। সো উনি কিন্তু এরকম অ্যাভেলেবল না। তো যিশু সেনগুপ্তর সাথে মেবি শুটিং এ যে একটা ভালো বন্ডিং হয়েছে, যার কারণে কিন্তু তিনি ঘনিষ্ঠ, খুব এরকম ভালো রকম ভাবে কমেন্টেই ঘনিষ্ঠ, মানে বন্ধু হয়ে গেছে তারা। এরকম ভাবে ইউজ করে দিছে। সো এইটা কিন্তু আসলে ভালো ব্যাপার একটা সিনেমার ক্ষেত্রে। সিনেমাতে যদি এরকম বন্ডিং থাকে বাস্তবে, তাহলে সিনেমাতে সেটার একটা দারুণ ফলাফল পাওয়া যায়, রেজাল্ট পাওয়া যায়। তো তোমার কাছে কি মনে হয় বরবাদে কি ভিলেন হিসেবে যিশু সেনগুপ্ত সেই লেভেলের শক্তিশালী হবে? দর্শক যেটা চায়, আমি অবশ্যই যেটা চাই। অবশ্যই অবশ্যই। আমার কাছে যা তথ্য আছে যিশু সেনগুপ্তকে আমরা কিছুই দেখিনি। আমরা টিজারে যে যিশু সেনগুপ্তকে দেখেছি মানে বিরাট বড় চমক লুকিয়ে রয়েছে এখনো, যেটা এখন আমি রিভিল করতে চাই না। যখন প্রোডাকশন টিম বা টিম না, থেকে আসবে, দরকার নেই। বরবাদ টিম, হ্যাঁ বরবাদ টিম থেকে আসবে তখনই সেটা হোক। কিন্তু আমি একটুখানি বলতে পারি আমরা অন্য যিশু সেনগুপ্তকে দেখি হ্যাঁ, হ্যাঁ। কিছুই এখনো। আমি যদি বলি টিজারে আমিও দেখেছি, যতটুকু আমরা যেটা টিজারে দেখেছি আমিও এটা যতটুকু 10%। শুনছি আর কি। হ্যাঁ একদম তুমি ঠিকই শুনেছো। হ্যাঁ। আর টিজারে আসলে যেভাবে দেখাইছে গল্প কিন্তু এরকম না ভাই। হ্যাঁ, ও এইটা কিন্তু বাবা। আভাস পাওয়া যাচ্ছে গল্প এরকম না। যেটা মানুষ প্রেডিক্ট করতেছে, এই যে নিতু হত্যা, এইটা ওইটা, অনেক কিছু কিছু তো ব্যাপার ভিন্নতা রয়েছে, কিছু পেতে তো ব্যাপার, পারে তার জন্য তো দর্শক। মেহেদী হাসান হৃদয় ভাইয়া বলে দিয়েছে যে হ্যাঁ। আমি তো ইচ্ছা করে টিজারে সমস্ত কিছু অ্যাটাচ করে দিয়েছি। সবাই প্রেডিক্ট আমি কিন্তু খুব অবাক হয়েছিলাম প্রথমে না, খুব অবাক হয়েছিলাম কি রে টিজারের মধ্যে এই পোস্টারে এটা ওনারা কি দেখে নাই, ওনারা এইভাবে রিভিল করে দিল যে নিতু হত্যা মানে নিতু মরে গেল। পরে ভাই আমি পরে মেহেদী হাসান হৃদয় ভাইয়ের সাথে কথা বললাম, তারপরে ইয়ে করলাম যে না এটা আসলে ওনারা ইচ্ছা করেই দিছে, ইচ্ছা তুমি করেই ভাবো না দিছে, টিজারটা- টুইস্ট আছে দর্শক। টিজারটা 6 বার কিন্তু কাট হয়েছে, মানে হ্যাঁ। 6টা টিজার তৈরি করা হয়েছে। তাই এটা আমি জানি না, এটা আমি জানতাম না। এটা 5 থেকে 6 বার টিজারই কাট হয়েছে। তো দর্শক বুঝতে পারছেন, সিনেমাটা না দেখলে আপনারা কিছুই বুঝবেন না। এই টিজার নিয়ে যতই ঘোটাচারি করেন আমার মতো, আমি তো সবসময় যে কি করি এক্সপ্লেনেশন ভিডিও আনি, আবার টিজারের আবার কাটাকাটি করে ডিটেইল ভিডিও আনি। তো অনেকে আবার বলে যে হচ্ছে ভাই সিনেমা দেখবো নাকি আপনার এই ভিডিও দেখে সিনেমা দেখার সব এখানেই শেষ হয়ে যাবে, কেন করতেছেন? ওইটা সমস্যা না। আমি তো ভাই ডিরেক্টর না, বা আমি তো গল্প জানি না। সো আমি যেটা বলতেছি সেটা জাস্ট আমার অনুমান। সো এই ধরনের প্রেডিকশন ভিডিও করাই যেতে পারে। কি একদম বলো একদম, রূপম? একদম। অবশ্যই অবশ্যই করা যেতেই পারে। এটা কোনো, আমি অন্তত মনে করি না যে কোনো, আমি তো আমার প্রেডিকশনটা শেয়ার করছি না। এইটার সাথে মিললে ভালো, না মিললে নাই, বাট সিনেমার তো সিনেমা হলে গিয়ে দেখতে হবে। সিনেমার মজা তো ভাই সিনেমা হলে না গেলে পাওয়া যাবে না। একদম একদম। এখন কথা সিনেমা হচ্ছে আমি এরকম, হ্যাঁ আমরা সবসময় ভালো সিনেমা সবসময় চেষ্টা করি দেখা, মানে ভালো সিনেমা যদি বড় পর্দায় ভালো রকম ভাবে হয় না, জিনিসটা ভালো হয়। তো বাংলাদেশের অডিয়েন্স এতদিন যেরকম সিনেমা উপভোগ করেছে তার থেকে বাইরে বেরিয়ে একটা অন্য সিনেমা দেখবে, যা মেকিং অন্য হয়েছে সিনেমা বড় দেখবে। এইটুকু আমরা বলতেছি, ডিরেক্টর বলছে,
কিন্তু আমার একটা জিনিস খুব ভালো লাগছে রূপম, যে আমাদের মেহেদী হাসান হৃদয় ভাই উনি না বাড়ায় কোনো কথা বলে না। আমি ওনার ইন্টারভিউ নিতে গেছি, ওনারে আমি বলছি ভাই ক্যামেরা অফ করে, আমি বলছি ভাই আপনি তো কোনো চমকপ্রদ কথা বলতেছেন না, মানে এমন কোনো কথা তো বলতেছেন না যেটা বললে মানে দর্শক একটু মানে বেশি দৃষ্টি আকর্ষণ হয়। তখন আমার ভাই বলছে যে বলতে চাই না এরকম কথা, দর্শকরে আমি সেটাই বলবো যতটুকু আমি দেখাইতে পারবো, অথবা তার থেকে কম বলবো। একদম একদম, তো আমি বন্ধুরা, এটাকেই রেসপেক্ট করি। দর্শকরা আমি এটার জন্য আমি এটাকে ফুললি এগ্রি করি, কারণ আমি কেন নিজের ঢাক আগে থেকে পেটাতে লাগবো? তুমি বলো না, আমি ছবিটা তৈরি করলাম না, আমি মেহেদী হাসান হৃদয় ভাইয়ের সঙ্গে Right. যাই হোক আমার চ্যানেল থেকে ইন্টারভিউ আসবে, ওটা আমি বলে দেবো, জানিয়ে দেবো, যখন মানে সিনেমা আসবে তার আগেই দেখতে পারবে সেই পডকাস্ট ইন্টারভিউটা। আমি যেটুখানি ভাইয়ের সঙ্গে মিট করে জানতে পারলাম বা তাকে দেখে যেটুখানি বুঝতে পেরেছি, ভাইয়ার মধ্যে না মানে আমি দেখছি সারাক্ষণ সিনেমা নিয়ে চিন্তা ভাবনা মেহেদী হাসান হৃদয় ভাইয়ের মধ্যে। মানে সে না সবসময় হ্যাঁ, বিজি, একদম, এটা একদম। করতে হবে, ভিএফএক্স এর কাজ বাকি রয়েছে, এটা করতে হবে, মানে চিন্তা ভাবনা সবসময়, মানে কলকাতা যতদিন ছিল আর কি, আরে সবসময় ফোকাসড। আমিও তো ওইখানে গেলাম না, ওই যে মেহেদী হাসান হৃদয় ভাইয়ের অফিসে, হ্যাঁ, হ্যাঁ। ওইখানে যাওয়ার পরে দেখি ওই দিন তো শুক্রবার ছিল, আমাদের নামাজ ছিল, নামাজের পরেই আমরা একসাথে হয়েছি, ভাইয়াও নামাজ পড়ছে। মানে আমি যাওয়ার পরেই দেখি যে উনি হচ্ছে সিনেমা নিয়েই আছে আর কি। ওই সময় উনি ফোনে কথা বলতেছে, সিনেমাটার এই বরবাদ সম্পর্কে কথা বলতেছে, এডিটিং টেবিলে কি হচ্ছে না হচ্ছে, ডাবিং নিয়ে কথা বলতেছে। এক কথায় ওই সিনেমা থেকে দূরে থাকে না, সব সময় সিনেমার মধ্যেই থাকে। আর বিশেষ করে এখন তো একদম বরবাদের সময়, বরবাদ নিয়ে উনি একদমই ব্যস্ত আছেন। আর এর আগে ওনার কাজ দেখেছি, ওইগুলো তো দুর্দান্ত ছিল। বাট আমার মনে হয় কি যে একটা আফসোসের জায়গা, ওনার জন্য আফসোস হয়, ওনারে নাটক জগতের কেউ উইশ করলো না, কেন করলো না আমি জানি না। হ্যাঁ, এটা খুব অবাক করা বিষয়। আমি যেটুখানি এটা দেখে শকড হলাম, যে আমি একজনের নাম অবশ্যই বাকি আমার রেখেই খুব বলছি, খারাপ লাগছে এটা। আমি একজনের নাম বাকি রেখেই বলছি, মুশফিকার ফারহানকে তো সে অনেক মানে তার বন্ধু হয়, আমি তার কথা ধরছি না কারণ সে এখন At least অসুস্থ। এই ফারহান ভাইয়ের তো অ্যাটলিস্ট উচিত ছিল একটা উইশ করা। হ্যাঁ, উচিত ছিল। আমি যেটুখানি না, খবর আমি শুনলাম, জানি না। তিনি আই থিংক অসুস্থ রয়েছে, ঠিক আছে, আমি তার জন্যই বললাম তার কথাটা আচ্ছা। বাকি রেখেই বলছি। কিন্তু অনেকের সঙ্গে কাজ করেছে, অনেক ভালো নাটকের জনপ্রিয় হ্যাঁ, অভিনেতা তৌসিফ মাহবুব থেকে শুরু করে, নাম নিয়েই বলছে, আমার নাম নিতে কোনো অসুবিধা নেই, তাদেরকে নিয়ে তো তিনি ডিরেক্ট করেছেন। আমরা নাম নিব, আমাদের একটা- সমস্যা কি ভাই? আমরা নাম নিব না মানে একটু নাম নিব, নাম নেওয়া অবশ্যই। উচিত। অবশ্যই নাম নেওয়া তো অবশ্যই উচিত। এটা তো এত ভাই, জনপ্রিয় এটা তো অভিনেতা, অভিনেত্রী ডিরেক্টর বলে নাটকে। নাই, ডিরেক্টর কিন্তু রূপম, ডিরেক্টর কিন্তু আফসোস করে নাই, কখনো বলে নাই। ইভেন উনি ওনার কাজটা নিয়েই আছেন। আমি বলতেছি একজন দর্শক হিসেবে, তুমি বলতেছো একজন দর্শক হিসেবে, যে কেন কেন করবে না? কারণ আমরা দেখেছি এর আগে যতগুলো শিল্পী নাটক থেকে সিনেমায় আসছে, নাম বলি, নিশোর নাম যদি বলি, আফরান নিশো আসলো, ওরে কত মানুষ উইশ করছে না নাটকের। একদম তারপর একদম। তারপর আজকে যদি ফারহান সিনেমাতে আসে, করবে না নাটকের সবাই, ডিরেক্টররা সবাই মিলে ওরে উইশ করবে ফেসবুকে। অবশ্যই। ফেসবুক এখন এমন একটা জায়গা, এখানে সবাই স্টে করে, সবাই চোখ কান খোলা রাখে কখন কি আপডেট আসে। তো আমার মনে হয় যে এটা উচিত ছিল, মেহেদী হাসান হৃদয় একজন নব্য পরিচালক, ওনাকে অ্যাটলিস্ট সবার উচিত ছিল শুভকামনাটুকু জানানো স্ট্যাটাস দিয়ে, যাতে করে উনি আরো বেশি ইন্সপিরেশন খুঁজে পান, ওনার আরো বেশি টিজারটা রিলিজ কাজটা হওয়ার করতে পর আরো থেকে, বেশি। টিজারটা রিলিজ হওয়ার পর থেকে কিন্তু খুব একটা শুভকামনা মেহেদী হাসান হৃদয়কে নাটক জগতের থেকে কেউ দেয়নি। কিন্তু হ্যাঁ, সিনেমা রিলিজের আগে বা না। পরে হয়তো অনেকে করতে পারে, কিন্তু উচিত ছিল এটা এই মুহূর্তেই করার, মানে টিজার রিলিজ করার পরেই করে দেওয়ার। এটা আমি কোথাও গিয়ে মনে করি উচিত ছিল। যেমন রায়হান রাফি স্যার, তিনি কিন্তু করেছেন। হ্যাঁ, অনেকেই কিন্তু আবার ভাবতে পারে যে হয়তো পার্সোনালি মেসেজ করে, বাট পার্সোনালি ভাই কেন করবে? এরা সবাই হচ্ছে পাবলিক ফিগার, তাই না? এরা হচ্ছে পাবলিকলি সবকিছু করে, যেটাই করে। তো পাবলিকলি কেন উইশ করতে কি সমস্যা? আমি তো এটা বুঝলাম না। যাই হোক, বাংলাদেশের মিডিয়াতে আমি জানি না তোমাদের ওইখানে কি অবস্থা, আমাদের এখানে এরকম চলে, এগুলা চলে বলেই তো এই যে অনেক কন্টেন্টে আলোচনা করি মাঝে মাঝে, যে শাকিব খানের সাথেও এরকম হয়েছে অনেক। তারই ইন্ডাস্ট্রির মানুষ শাকিব খানরে নিয়ে একদিনও দেখি না যে এটা নিয়ে উইশ করছে, ওইটা নিয়ে উইশ করছে, কখনোই দেখি না। এদানিং কেন দেখি ভাই, এরকম? এদানিং আমি দেখি, কারণ হচ্ছে বুঝতে পারছি না, মানে এটা এরকম কেন হয় ইন্ডাস্ট্রির মধ্যে। মানে আমাদের এখানেও হয় না মানে বলবো না, আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতেও হয়, কিন্তু বাংলাদেশের ইন্ডাস্ট্রি মানে ঢালিউড ইন্ডাস্ট্রির মধ্যে দেখেছি জিনিসটা একটু হলেও বেশি। এটা কেন আমি এরকম, বুঝতে এটা পারি হচ্ছে না। ফিল্ম পলিটিক্স চেষ্টা করে কিন্তু পারবে না, কারণ শাকিব খানের সেই গার্ডস আছে, শাকিব খান সেই লেভেলে পৌঁছে গেছে, যেখানে পৌঁছে গেলে এই সমস্ত ছোটখাটো পলিটিক্স করে কোনো লাভ নাই। আচ্ছা, যাই হোক, আমাদের আলোচনা আপাতত এইখানেই থাকছে।
এবং এরকম আলোচনা হোক, আরো হোক, এটাই আমি চাই। আমি রিফাত ভাইয়াকে বলবো কিছু বলার জন্য। আমি খুবই আনন্দিত যে এই ধরনের একটা পডকাস্ট, এই ধরনের একটা আলোচনায় আমি যুক্ত হতে পেরেছি আজকে রূপমের সাথে। রূপম আমাদের দেশের না, বাট আমাদের ভাষাভাষীর। আর দেশ আলাদা হতে পারে, বাট ভাষা যেহেতু এক, মায়ের ভাষা। আমি বিশ্বাস করি যে আমরা এই ভাষাতে, বাংলা ভাষাতে, বাংলা চলচ্চিত্রকে রিপ্রেজেন্ট করে আমরা আসলে ভেতর থেকে একটা শান্তি অনুভব করি। এরকম। একদম একদম। দর্শক, আপনারা আমাদের পাশে থাকবেন। আপনারা আছেন বলেই কিন্তু আমরা এই কন্টেন্টগুলো নিয়ে আসার সাহস করি। এই যে এত লম্বা ভিডিও, আজকে আলোচনা এত করলাম, এই লম্বা ভিডিও ধৈর্য সহকারে আপনারা যারা শুনতেছেন, তাদের এই ঋণ কিন্তু আমরা কখনো মানে শোধ করতে পারবো না। দর্শক, আরেকটা সারপ্রাইজ ঘোষণা আমি এখন করতে চাই। সেটা হচ্ছে যে ওই যে বললাম যে আমরা দুই দেশের হতে পারি, বাট ভাষা আমাদের এক। সো সেই জায়গা থেকে বাংলা সিনেমাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা একটা নতুন উদ্যোগ নিয়েছি। এই যে এই ধরনের আলোচনা হবে নতুন একটা চ্যানেলে। এই চ্যানেল না, এটা হচ্ছে রূপমের চ্যানেল বা আমার চ্যানেল। পার্সোনালি এই চ্যানেলে না, আমরা দুজন মিলে একটা আলাদাই চ্যানেল করতে যাচ্ছি। এই ঘোষণাটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে, ভালো লাগছে। অবশ্যই কমেন্টে জানাবেন যে আইডিয়াটা কেমন। কি রূপম? একদম একদম, শুরুটা হোক, দেখা যাক না, শুরু তো করি, মানে কাজ তো শুরু করি, তারপরে দেখা যাবে। আমরা মূলত প্রত্যেকটা সিনেমাই চেষ্টা করবো যেগুলো আর কি মানে এখন আলোচনার বিষয়, সেই সিনেমাগুলোকে নিয়ে একটা আলোচনা করব। এবং আমরা দুজনেই শুধুমাত্র করব এমন নয়, সেখানে আমরা গেস্ট হিসেবে অনেকেই আমরা আনবো। সেটা হতেও পারে অনেকেই আসবে, অনেকে হ্যাঁ অনেকেই আসতে পারে। সেটা যখন আমরা করব তখনই আপনারা দেখতে পারবেন। তো সাপোর্টটা আপনাদের চাই। আমরা খুব শীঘ্রই চ্যানেলটা ক্রিয়েট করব এবং চ্যানেল ক্রিয়েট করার পরেই আমরা সেটা কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো।